সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আমরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর ইতোমধ্যে দুটি অধ্যায় নিয়ে আলোচনা করা শেষ করেছি। তোমাদের বইয়ের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এবং আজকে আমরা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, অধ্যায় 3 ব্যাংক সমন্বয় বিবরণী। এটি আমরা আলোচনা করব। ব্যাংক সমন্বয় বিবরণী আলোচনা করার পূর্বে আমাদের যে বিষয়গুলি একটু ধারণা নিতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য, সেটা হচ্ছে ব্যাংকের কাজ। ব্যাংক সম্পর্কে আমরা সবাই ব্যাংকের নাম জানি বা বিভিন্ন ধরনের ব্যাংক আমরা চিনি। তো ব্যাংক কি কাজ করে সেটি একটু আমরা জানব, এবং ব্যাংকের যে কার্যক্রম তার সাথে একজন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংকে হিসাব খোলা হলে ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য যদি একটি ব্যাংকে গিয়ে কোনো হিসাব খোলে, সেই হিসাবের হিসাব রক্ষণ ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে করে এবং ব্যাংক কিভাবে হিসাব রাখে সেই সম্পর্কে আমরা জানব। দেখো, ব্যাংকের যে সংজ্ঞা আছে সেটি, যে সকল প্রতিষ্ঠান অর্থের ব্যবসা করে তাকে ব্যাংক বলে। খুব সহজ কথা, যারা অর্থ নিয়ে ব্যবসা করবে সেটি হচ্ছে ব্যাংক। সাধারণত ব্যাংকের প্রধান কাজ হচ্ছে জনসাধারণের সঞ্চয়কে আমানত হিসাবে গ্রহণ করা। ব্যাংকের প্রধান কাজ সমাজের যে সকল পক্ষের উদ্বৃত্ত টাকা থাকে, মানে কারো কাছে তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্যে বা তার একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন মেটানোর জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন হয় তার চেয়েও যদি অতিরিক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলি উদ্বৃত্ত টাকা। তো সমাজের যে সকল মানুষের কাছে এই ধরনের উদ্বৃত্ত টাকা পড়ে থাকে, ব্যাংক তাদের কাছে গিয়ে ওই উদ্বৃত্ত টাকা আমানত হিসাবে সংগ্রহ করে। ব্যাংক নিজে গিয়ে সংগ্রহ করতে পারে, অথবা যাদের কাছে উদ্বৃত্ত আছে তারা তাদের টাকার ব্যাংকে জমা রাখার জন্য নিজে উদ্যোগী হয়েও আসতে পারে। তাহলে ব্যাংক সমাজের যে সকল মানুষের কাছে উদ্বৃত্ত টাকা থাকে বা তার ব্যবহারের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পরও যে পরিমাণ টাকা অতিরিক্ত থাকে, সেই অতিরিক্ত টাকাগুলি সংগ্রহ করার পরে ওই টাকা সমাজের যে সকল মানুষের কাছে ঘাটতি থাকে বা যাদের টাকার প্রয়োজন তাদেরকে ব্যাংক ধার দেয় অথবা ঋণ দেয়। তো যাদের কাছ থেকে সে আমানত সংগ্রহ করে ব্যাংকের প্রধান কাজ, দেখো, যাদের কাছ থেকে ব্যাংক আমানত সংগ্রহ করবে তাদেরকে তার আমানত ব্যাংক নিজে রাখবে এবং তার বিনিময়ে কিছু বাড়তি টাকা ব্যাংক প্রদান করে, যেটিকে আমরা সুদ বলি। আবার ব্যাংক এই টাকাটা নিজেরা সংগ্রহ করার পর সমাজের অন্যান্য পক্ষ যারা আছে যাদেরকে ধার দিবে তাদের কাছ থেকেও আবার অতিরিক্ত ধার যা দেয় তার চেয়ে অতিরিক্ত টাকা সংগ্রহ করে, এটিও সুদ। তার মানে ব্যাংক যাদের টাকা জমা রাখে তাদেরকে সুদ দেয়, আবার ব্যাংক যাদেরকে টাকা ধার দেয় বা ঋণ দেয় তাদের থেকে সুদ নেয়। এই দুই সুদের যে পার্থক্য সেটি হচ্ছে ব্যাংকের মুনাফা। ব্যাংক যাদের কাছ থেকে টাকা আমানত সংগ্রহ করবে তাদেরকে যেই হারে সুদ দেয়, যাদেরকে ধার দিবে বা ঋণ দিবে তাদের কাছ থেকে কিন্তু তার চেয়েও বেশি হারে সুদ নেয়। তাহলে একটা পক্ষ থেকে সুদ নেয় আর একটা পক্ষকে সুদ দেয়। সুদ নেওয়ার সময় নেয় বেশি, দেওয়ার সময় দেয় কম। তাহলে মাঝখানে ব্যাংকের যে টাকাটা থেকে যাচ্ছে সেটি হচ্ছে তাদের মুনাফা। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে সাধারণত ব্যাংকের প্রধান কাজ হচ্ছে জনসাধারণের সঞ্চয়কে আমানত হিসাবে গ্রহণ করা এবং ওই আমানতি অর্থ বিভিন্ন ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠানে ঋণ হিসাবে প্রদান করা। যে সমস্ত আমানতকারী ব্যাংকে টাকা জমা রাখে তারা ব্যাংক হতে সুদ পায়, এবং যারা ঋণ গ্রহণ করে তারা ব্যাংকে সুদ দেয়, অর্থাৎ ব্যাংক ঋণ গ্রহীতার নিকট থেকে সুদ পায় এবং আমানতকারীকে সুদ দেয়। এই দুই সুদের পার্থক্যই হচ্ছে ব্যাংকের মুনাফা। অতএব ব্যাংকের সংজ্ঞায় আমরা বলতে পারি যে সকল প্রতিষ্ঠান জনসাধারণ নিকট থেকে আমানত সংগ্রহ ও ঋণ প্রদান করে সেই প্রতিষ্ঠানকেই বলা হয় ব্যাংক। ব্যাংকের কাজ শুধু আমানত সংগ্রহ করা আর ঋণ প্রদান করা নয়। বর্তমান
যোগে ব্যাংক আরও নানান ধরনের কাজ করে। ব্যাংক কি কি কাজ করে সেই বিষয়ে তোমরা জানতে পারবা ব্যাংকের কার্যাবলী, এই থিওরিটি যদি আমরা পড়ি। তোমরা অবশ্যই বাসায় ব্যাংকের কার্যাবলী এই থিওরিটি পড়বে। তাহলে এরপর আমরা যেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ব্যাংক হিসাব। আমরা যখন কোনো ব্যাংকে যদি আমরা টাকা জমা রাখতে যাই তাহলে ব্যাংকে গিয়ে একটা আমাদেরকে হিসাব খুলতে হয়। তো ব্যাংক যেই হিসাবগুলি খোলার জন্য সুযোগ দেয়, সেখানে ব্যাংকের হিসাব কয়েক ধরনের ব্যাংক হিসাব খুলতে দেয় আমাদেরকে। আমরা চাইলেই ব্যাংকে গিয়ে একটি হিসাব খুলতে পারবো। সেই যে হিসাবগুলি খোলা যায়, ব্যাংক সাধারণত 3 ধরনের ব্যাংকে হিসাব খোলা যায়। একটি হচ্ছে সঞ্চয়ী হিসাব, একটি হচ্ছে চলতি হিসাব এবং অন্যটি হচ্ছে স্থায়ী হিসাব। সঞ্চয়ী হিসাব বা সেভিংস অ্যাকাউন্ট, এখানে যারা টাকা জমা রাখতে চায়, খুব বেশি তার টাকা যেগুলি উদ্বৃত্ত থাকে সেগুলি জমা রাখে, খুব দ্রুত তার উঠানোর প্রয়োজন হয় না, সাধারণত ওই সকল ক্ষেত্রে সঞ্চয়ী হিসাবে ব্যাংক খোলা, সঞ্চয়ী হিসাব খোলাটাই ভালো, বা সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখা ভালো। তো সাধারণত কি হয়, সেভিংস অ্যাকাউন্টে দেখো ছাত্র, চাকরিজীবী, গৃহিণী এবং স্বল্প আয়ের লোকজনের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য এই হিসাব খোলা হয়, কারণ এতে সুদের হার চলতি হিসাবের তুলনায় বেশি এবং স্থির আমানতের তুলনায় কিছুটা কম, এবং এতে একেবারে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি টাকা তোলা যায় না, এবং সপ্তাহে 2 বারের বেশি টাকা তোলা যায় না। অবশ্য পূর্ব থেকে নোটিশ দিয়ে ম্যানেজারের অনুমতি সাপেক্ষে একাধিকবার বা অধিক অঙ্কের টাকা তোলা যায়। চাইলে আগে থেকে একটা নোটিশ দিয়ে বা ম্যানেজারকে জানিয়ে টাকা তোলা যায়। সাধারণত সপ্তাহে 2 বার তোলা হয়। সঞ্চয়ী হিসাব আবার 2 রকম হতে পারে। একটি হচ্ছে চেক সহ সঞ্চয়ী হিসাব, এতে টাকা উঠাতে চেক ব্যবহার করতে হয়। চেক সহ সঞ্চয়ী হিসাব যারা খোলে সেখানে টাকা ওঠানোর জন্য চেক ব্যবহার করতে হয়। আরেকটা হচ্ছে চেকবিহীন সঞ্চয়ী হিসাব, এতে আমানতকারীকে কোনো চেক বই প্রদান করা হয় না। টাকা উঠাবার কালে ব্যাংকে গিয়ে টাকা উঠাবার একটি ফর্ম থাকবে, সেই ফর্মের মাধ্যমে টাকা উঠাবে। চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট সাধারণত ব্যবসায়ী, শিল্পপতি, সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যবসায়িক লেনদেন সম্পাদনের জন্য অসংখ্যবার অর্থ উত্তোলনের সুযোগ প্রদানকারী ব্যাংক হিসাবকে বলা হয় চলতি হিসাব। তাহলে একজন ব্যবসায়ী যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে, সে অবশ্যই চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট খুলবে। ঠিক আছে, আরেকটি আছে স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব হচ্ছে একটা নির্দিষ্ট সময় এই হিসাব যারা খুলবে, সেখানে যে টাকাগুলি তারা জমা রাখবে সেটা একটা নির্দিষ্ট সময়ের আগে কিন্তু সাধারণত উত্তোলন করা যায় না। এই স্থায়ী হিসাবের মেয়াদ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 3 মাস, সর্বোচ্চ হচ্ছে 5 বছর পর্যন্ত এই হিসাবে টাকা জমা রাখা যায়। তাহলে ব্যাংকে 3 ধরনের হিসাব খোলা যায়, একটি হচ্ছে স্থায়ী হিসাব, এবং একটি হচ্ছে সঞ্চয়ী হিসাব, একটি চলতি হিসাব, এবং অন্যটি হচ্ছে স্থায়ী হিসাব। এরপরে ব্যাংক থেকে যে আমরা টাকা তুলবো, ব্যাংক আমাদেরকে টাকা উত্তোলন করার জন্য একটি চেক বই দেয়। সেই চেক বই সম্পর্কে তোমরা এখানে পড়তে পারবে। চেকের সংজ্ঞা, চেকের বৈশিষ্ট্য, চেকের পক্ষসমূহ এবং চেকের শ্রেণী বিভাগ, কত ধরনের চেক হতে পারে সেগুলি তোমরা এখান থেকে পড়তে পারবে। তো আমাদের আবার চেকের অমর্যাদা একটা বিষয় আছে। চেকের অমর্যাদা বলতে, ব্যাংকে চেক উপস্থাপন করলে ব্যাংক যদি চেকের টাকা পরিশোধ করতে অসম্মতি জানায়, তাহলে তাকে চেকের অমর্যাদা বা প্রত্যাখ্যান বলা হয়। আমরা যদি ব্যাংকে, ধরো আমরা একটা অ্যাকাউন্ট খুললাম, আমার টাকা ব্যাংকে জমা আছে, আমরা টাকা উত্তোলন করার জন্য একটা চেক লিখে দিলাম। ব্যাংকে চেক নিয়ে যাওয়ার পরে ব্যাংক যদি ওই চেকের টাকা দিতে অসম্মতি জানায় বা চেকের টাকা না দেয়, তখন সেটিকে চেকের প্রত্যাখ্যান বলা হয়। কি কি কারণে ব্যাংক চেক লিখে দেওয়ার পরও টাকা দিবে না, এরকম কি কি কারণ ঘটলে টাকা দিবে না, সেই কারণগুলি তোমাদের অবশ্যই জানতে হবে। চেক প্রত্যাখ্যাতের কারণ বা চেকের অমর্যাদার কারণ, এখানে 16টি কারণের কথা বলা আছে। যদি চেকটি তারিখবিহীন হয়, মানে চেক লিখে দিয়েছো কিন্তু তারিখ দাও নাই, তাহলে টাকা দিবে না। যদি চেকে আদেশটা স্বাক্ষর না থাকে, এরকম 16টি বিষয় আছে যেগুলি আমাদেরকে জানতে হবে যে কি কারণে চেক অমর্যাদা হতে পারে বা চেকের টাকা ব্যাংক নাও দিতে পারে। যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা যদি কখনো ব্যাংকের সাথে লেনদেন করি, ব্যাংকে যখন আমরা একটা হিসাব খুলবো টাকা উত্তোলন করার জন্য, আমরা তাহলে সঠিক প্রক্রিয়াটা অনুসরণ করতে পারবো। তাহলে এখানে দেখো, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী যাওয়ার আগে আমাদের
ব্যাংক সংক্রান্ত লেনদেন সমূহ লিপিবদ্ধ করার নিয়মাবলী, ব্যাংকিং লেনদেন সংক্রান্ত প্রতিষ্ঠানের হিসাব বই। আমরা এর আগের অধ্যায়ে নগদান বই করেছি এবং নগদান বইয়ে দেখেছি যে ব্যাংকের সাথে যখন কোনো লেনদেন আমরা করি সেই লেনদেনগুলিকে লিপিবদ্ধ করার জন্য আমরা একটা ব্যাংক হিসাব নামে একটা ঘর রাখি। নগদান বইয়ের ডেবিট পাশে ধরো 2 ঘোড়া নগদান বই অথবা 3 ঘোড়া নগদান বই যখন আমরা করি, ডেবিট পাশে ব্যাংকের টাকা প্রাপ্তি, ব্যাংকের মাধ্যমে বা আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা জমা হয় তাহলে তার জন্য একটা ঘর রাখি, যেটা ডেবিট পাশে আমরা লিখি টাকা আসলে, ব্যাংকের মাধ্যমে যদি টাকা আসে মানে ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা জমা হয় তাহলে আমরা নগদান বইয়ের ডেবিট পাশে লিখি। আবার ব্যাংকের মাধ্যমে যদি আমরা টাকা প্রদান করি তাহলে নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখি। এই যে আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললাম, আমরা আমাদের যে নগদান বইয়ে তা হিসাবভুক্ত করি, আমরা যেমন হিসাবভুক্ত করি ব্যাংকও কিন্তু আমাদের টাকার একটি হিসাব সংরক্ষণ করে। আমরা ব্যাংকে কত টাকা জমা দিচ্ছি, কত টাকা উত্তোলন করছি, আমাদের ব্যাংকে আর অবশিষ্ট কত আছে, এই হিসাবটি রাখি নগদান বইয়ের সাহায্যে। ব্যাংকও একই কাজ, আমরা কত টাকা জমা দিচ্ছি, কত টাকা উত্তোলন করছি, আমাদের আর অবশিষ্ট কত আছে, সেটি হিসাব রক্ষণের জন্য একটি বিবরণী প্রস্তুত করে, যেই বিবরণীটিকে বলা হয় ব্যাংক বিবরণী। যেই বিবরণীটিকে বলা হয় ব্যাংক বিবরণী। তাহলে আমরা আমাদের টাকার, ব্যাংকে টাকার হিসাব রাখি নগদান বইয়ের সাহায্যে। ব্যাংক একই কাজ, আমরা যেখানে টাকা জমা করি বা উত্তোলন করি সেটা নগদান বইয়ে লিপিবদ্ধ করি, নগদান বইয়ের ব্যাংকের কলামে ডেবিট পাশে ক্রেডিট পাশে লিখি, ব্যাংক লিখে ব্যাংক বিবরণীতে। তো ব্যাংক একটি যে ব্যাংক বিবরণী প্রস্তুত করে তার একটি নমুনা আমরা এখানে একটু দেখব। এবং আমরা যে নগদান বই প্রস্তুত করি সেখানে নগদান বইয়েরটা তোমরা সকলেই জানো, তবুও আমি এখানে একটু আমাদের একটা নগদান বইয়ের সংক্ষিপ্ত একটা রূপ আমরা দেখব, তারপরে গিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে কথা বলবো। নগদান বইয়ের দেখো, আমাদের যে নগদান বই, সাধারণত আমরা নগদান বইয়ের যে ঘর করি, আমরা যদি শুধু ব্যাংকের কথা নিয়ে চিন্তা করি, নগদান বইয়ের ডেবিট পাশ ক্রেডিট পাশ থাকে। আমি সব ঘর এখানে দিচ্ছি না। নগদান বইয়ের ডেবিট পাশ ও ব্যাংকের জন্য একটি টাকার ঘর থাকে, ব্যাংক টাকা লিখি আমরা। আবার ক্রেডিট পাশেও ব্যাংক টাকা নামে একটি ঘর থাকে। যেহেতু আমি শুধু নগদান বইয়ের ব্যাংকের অংশটা নিয়ে কথা বলছি, সেই জন্য ব্যাংকের ঘরগুলি লিখছি। এখানে তারিখ তারিখ থাকবে, তারিখ তারিখ বিবরণ। এটি কিন্তু সম্পূর্ণ নগদান বইয়ের ঘর নয়, এটি হচ্ছে নগদান বইয়ের শুধু ব্যাংকের অংশটা কিভাবে আমরা হিসাব রাখি, এবং একই জিনিস একই বিষয় ব্যাংক কিভাবে হিসাব রাখে তার একটা আমরা শুধুমাত্র নমুনা এখানে লিখব। তো একটা ব্যাংক বিবরণীর নমুনা, ধরো আমাদের সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে, তাহলে সোনালী ব্যাংক, ধরো আমরা লিখলাম বন্দর শাখা, সোনালী ব্যাংক বন্দর শাখা চট্টগ্রাম। আমানতকারীর নাম মনে করো রহিম ব্রাদার্স। ব্যাংক বিবরণী, ব্যাংক ঠিক এভাবে প্রত্যেক গ্রাহক যিনি থাকবেন, ব্যাংকের যে গ্রাহক থাকবে প্রত্যেকের জন্য একটি করে নমুনা প্রস্তুত করবে। ব্যাংক প্রত্যেক গ্রাহকের জন্য এরকম একটি ব্যাংক বিবরণী প্রস্তুত করবে। সেখানে তারিখ থাকবে, বিবরণ থাকবে, তারপরে ডেবিট ঘর থাকবে, ক্রেডিট ঘর নামে একটি ঘর থাকবে, একটি জেরের ঘর থাকবে, জের বা উদ্বৃত্তের একটি ঘর থাকবে, শেষে স্বাক্ষরের জন্য একটি ঘর রাখে ব্যাংক। দেখো এরকম একটি বিবরণীতে ব্যাংক আমাদের টাকার হিসাব সংরক্ষণ করবে। আমরা ব্যাংকে কত টাকা জমা রাখছি, কত টাকা উত্তোলন করছি, সেটি এই নগদান বইয়ের মাধ্যমে আমরা সংরক্ষণ করব। আর সেই একই কাজ ব্যাংক যে বিবরণীর মাধ্যমে সংরক্ষণ করবে তার নাম হচ্ছে ব্যাংক বিবরণী। এবার একটু খেয়াল করো, ধরো আমরা ব্যাংকে টাকা জমা দিচ্ছি,
আমরা যদি ব্যাংকে টাকা জমা করি তাহলে আমরা কি করি, আমরা নগদান বইয়ের ডেবিট পাশে লিখি, তাই না? আমরা লিখি ব্যাংক হিসাব ডেবিট, মানে নগদান বইয়ের ডেবিট পাশে ব্যাংকের ঘরে টাকা লিখি। মনে করো আমরা 30,000 টাকা জমা দিলাম ব্যাংকে, তাহলে আমরা এখানে লিখবো ব্যাংক ডেবিট, মানে নগদান হিসাব দিয়ে আমরা কিন্তু নগদান বইয়ের ডেবিট পাশে লিখি। তো একই কাজ ব্যাংক কি করবে, আমরা যদি লিখি আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে, ব্যাংকে জমা বৃদ্ধি পাচ্ছে, ব্যাংক ডেবিট নগদান হিসাব ক্রেডিট, ব্যাংকও আমাদের মতো জাবেদা দিবে। এবার তুমি ব্যাংকের হয়ে ভাবো, এতক্ষণ আমি ব্যবসায়ী ছিলাম, এবার আমি যখন ব্যাংকের হয়ে ভাববো যে আমি একজন আমানতকারীর কাছ থেকে টাকা পাচ্ছি, তাহলে আমার ব্যাংকে টাকা আসতেছে, তখন আমি এখন হচ্ছি মনে করো সোনালী ব্যাংক। তাহলে সোনালী ব্যাংকে টাকা আসলো, কোনো একজন গ্রাহক বা আমানতকারী ব্যাংকে টাকা জমা রাখতেছে, তাহলে সোনালী ব্যাংকের কাছে তো টাকা আসছে, তখন সে লিখবে নগদান হিসাব ডেবিট। আর ক্রেডিট কাকে লিখবে, ওই যে আমানতকারী টাকাটা জমা দিচ্ছে সেই আমানতকারী হবে ক্রেডিট। যেমন এখানে রহিম ব্রাদার্স হচ্ছে আমানতকারী, তাহলে ব্যাংক লিখবে নগদান, রহিম ব্রাদার্সের কাছ থেকে যখন ব্যাংক টাকা পাবে তখন সে লিখবে নগদান হিসাব ডেবিট রহিম ব্রাদার্স ক্রেডিট। দেখো এখানে সে ক্রেডিট করবে, ওই একই টাকা সে লিখবে ক্রেডিট, এখানে নগদান হিসাব বা নগদ জমা দিয়ে এটি লিখবে। তাহলে আমরা যেটিকে নগদান বইতে ব্যাংকের ঘরের ডেবিট পাশে লিখি, ঠিক সেই একই জিনিস ব্যাংক কি করবে, ব্যাংক বিবরণী ক্রেডিট পাশে লিখবে। তাহলে আমরা যখন ব্যাংকে ডেবিট করি, মনে রাখতে হবে ব্যাংক বিবরণীতে তখন আমাদেরকে ক্রেডিট করা হয়, আমরা যখন ব্যাংক হিসাবকে ক্রেডিট করি, ব্যাংক বিবরণীতে আমাদেরকে তখন ডেবিট করা হবে। যেমন আমরা যদি চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করি অথবা কাউকে চেকের মাধ্যমে টাকা প্রদান করি, তখন আমরা কি করব, আমরা মনে করো রহিমকে চেকের মাধ্যমে টাকা প্রদান, তাহলে আমরা লিখব রহিম হিসাব ডেবিট বা প্রদেয় হিসাব রহিম ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তখন কিন্তু আমরা ক্রেডিট পাশে লিখব। মনে করো আমরা 10,000 টাকা প্রদান করলাম, তাহলে আমরা রহিমকে প্রদান করছি, রহিম হিসাব হবে, রহিমকে আমরা একটা চেক লিখে দিলাম, সে চেক নিয়ে ব্যাংকে যাবে, ব্যাংক তাকে টাকাটা দিয়ে দিবে, তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে কমে যাবে, আমরা লিখবো ব্যাংক রহিম হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট বা প্রদেয় হিসাব রহিম ডেবিট ব্যাংক ক্রেডিট। তো ব্যাংক যখন এই চেকটা পাবে, সোনালী ব্যাংক যখন, এবার তুমি সোনালী ব্যাংকের হয়ে ভাবো, সোনালী ব্যাংক যখন একটা চেক পাবে, তুমি চেক লিখে দিয়েছো, সেখানে স্বাক্ষর আছে, সবকিছু ঠিক আছে, তখন ব্যাংক কিন্তু টাকাটা দিয়ে দিবে। ব্যাংক যখন টাকা দিয়ে দিবে, ব্যাংক থেকে কিন্তু টাকা কমে যাচ্ছে, ব্যাংক থেকে যখন টাকা কমে যাবে তখন ব্যাংক কি লিখবে, নগদান হিসাব, তার থেকে টাকা কমে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। আর ডেবিট কাকে লিখবে, কোন আমানতকারী টাকা দিল, যেই আমানতকারী আগে টাকা জমা রেখেছিল রহিম ব্রাদার্স, তাহলে রহিম ব্রাদার্স হয়ে যাবে ডেবিট, নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট, তখন সে নগদান হিসাব দিয়ে এখানে ডেবিট লিখবে। নগদান হিসাব প্রথমটি ছিল জমা, দ্বিতীয়টি এটি হচ্ছে উত্তোলন। তাহলে দেখো এখানে জেলের ঘরে 30,000 থাকবে, আমরা 30,000 জমা করেছি, এখন 10,000 টাকা যখন ব্যাংক তোমার হয়ে অন্য কাউকে দিয়ে দিচ্ছে, তখন তোমার কাছে ব্যাংকে জমা থাকবে আর কয় হাজার, 20,000। ঠিক একইভাবে আমরাও যদি এখানে ফলাফল নিরূপণ করি, তাহলে আমাদের ফলাফল হবে 30,000 ডেবিট, 10,000 হচ্ছে ক্রেডিট, 30,000 থেকে 10,000 গেলে ব্যালেন্স যে নির্ণয় করবো সেটি হবে 20,000। সো এইভাবে আমরা আমাদের ব্যাংকের সাথে যে লেনদেনগুলি হয় সেগুলিকে আমাদের নগদান বইয়ের ব্যাংক কলামে ডেবিট বা ক্রেডিট লিখি, যদি ব্যাংকে টাকা বৃদ্ধি পায় তাহলে ডেবিট লিখি, আর যদি ব্যাংকে টাকা হ্রাস পাই কোনো কারণে তাহলে ক্রেডিট সাইডে লিখি। ঠিক এই একই কাজ ব্যাংক চেক বিবরণীতে করে, সেটির নাম হচ্ছে ব্যাংক বিবরণী বা এটিকে পাস বইও বলা হয়ে থাকে, বাট পাস বই শব্দটা এখন আর অত ব্যবহার করা হয় না, ব্যাংক বিবরণী শব্দটাই আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমাদের টাকা কত আমরা জমা করছি, কত টাকা উত্তোলন করছি আর কত আছে, সেগুলি ব্যাংক যে বিবরণীতে হিসাব রাখে সেটির নাম হচ্ছে ব্যাংক বিবরণী। তাহলে এখন আমরা দেখব যে আমাদের যে অধ্যায়ের নাম ব্যাংক সমন্বয় বিবরণী, সেটি আসলে কি জিনিস। এখন খেয়াল করো যে আমরা 20,000 টাকার একটি চেক ব্যাংকে জমা করেছি, আমরা কোনো একজনের কাছ থেকে একটা চেক পেয়েছি, মনে করো রহমান নামক একজন দেনাদারের কাছ থেকে আমরা একটা চেক পেয়েছি, সেই চেকটিকে আমরা ব্যাংকে জমা করছি। রহমানের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা, রহমানের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা, তাহলে আমরা কি করব, আমরা নগদান বইয়ে লিখব ব্যাংক হিসাব ডেবিট রহমান হিসাব ক্রেডিট, আমরা লিখব
ব্যাংক হিসাব ডেবিট, মনে করো এটি 20,000 টাকা, তাহলে রহমানের কাছ থেকে পেয়েছি, আমরা লিখবো রহমান হিসাব দিয়ে ব্যাংক ডেবিট, রহমান হিসাব ক্রেডিট 20,000 টাকা। এখন চেকটা আমরা ব্যাংকে জমা করে আসি। চেক জমা করা মানে কিন্তু টাকা জমা করা না। আমরা যেই রহমানের কাছ থেকে চেকটা পেয়েছি সেই রহমানের ব্যাংক হিসাব বা অ্যাকাউন্ট যেই ব্যাংকে আছে সেই ব্যাংক থেকে গিয়ে আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি, মানে সোনালী ব্যাংক, মনে করো রহমানের একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটি হচ্ছে অগ্রণী ব্যাংকে। কেমন? তো রহমান আমাদেরকে নগদ টাকা না দিয়ে একটা চেক লিখে দিয়েছে, যেটি অগ্রণী ব্যাংক থেকে আমরা তুলতে পারি, অথবা আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, আমাদের যে ব্যাংক সোনালী ব্যাংক আছে, অ্যাকাউন্ট আছে, সেখানে গিয়ে চেকটা জমা করে দিয়ে আসতে পারি। সোনালী ব্যাংক আমাদের হয়ে ওই টাকাটা অগ্রণী ব্যাংক থেকে সংগ্রহ করে আনবে। তা আমরা জমা করলাম। তাহলে দেখো আমাদের যে জমার হিসাব, সে অনুযায়ী আমরা দেখাবো আমাদের কাছে 50,000 টাকা ছিল মোট। 50,000 টাকা থেকে 10,000 চলে গেলে আমাদের যে ব্যালেন্স সিডি সেটি হবে 40,000। সমাপনী জের বা ব্যালেন্স সিডি হবে 40,000। আমরা এটি হিসাব করে ফেললাম। মাসের শেষে গিয়ে আমরা ব্যাংকে গেলাম, ব্যাংক থেকে একটা বিবরণী নিলাম যে আমাদের টাকা যে আমরা যে হিসাব করছি 40,000 আছে, এটি ঠিক আছে কিনা। তাহলে এটি যে ঠিক আছে কিনা তা জানতে গেলে আমাদেরকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে টাকাটা জমা করে নিতে হবে। তাহলে দেখো আমরা এটি চেক করতে চাচ্ছি যে আমরা যে নগদান বইয়ে ব্যালেন্স বের করেছি যে আমাদের ব্যাংকে জমা আছে 40,000, সেটি ব্যাংকে গিয়ে আমরা শিওর হতে চাচ্ছি যে আমাদের ব্যাংকে 40,000 আছে কিনা। কিন্তু আমরা যখন ব্যাংকে গেলাম, মাসের শেষে যখন ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে দেখছি যে আমাদের 40,000 টাকা নেই, ব্যাংকে জমা আছে 20,000 টাকা। তাহলে এখন সমস্যা হয়ে গেল না, যে আমরা আমাদের নগদান বইয়ে বলছি যে আমাদের জমা আছে 40,000 টাকা, কিন্তু ব্যাংকে গিয়ে যখন ব্যালেন্স চেক করছি তখন ব্যাংক বলছে যে আমাদের টাকা আছে 20,000। তাহলে এখানে আমাদের হিসাবের সাথে, দেখো আমাদের এই হিসাবের সাথে ব্যাংকের হিসাবের একটা গড় মিল হয়ে যাচ্ছে, মিলছে না। আমাদের হিসাব একরকম, ব্যাংকের হিসাব আরেক রকম হচ্ছে। তাহলে এই যে দুইটা হিসাবের মধ্যে কিন্তু দুইটা হিসাব একই হওয়ার কথা ছিল, তাহলে মাঝখানে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার কারণে আমাদের 40,000 হলো কিন্তু ব্যাংকের 40,000 হয়নি। এই যে দুইটা হিসাবের মধ্যে একটা পার্থক্য হয়ে যাচ্ছে, এই পার্থক্যটা কেন হচ্ছে সেটা আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে, যে নগদান বইয়ের ব্যাংক জমার সাথে ব্যাংক বিবরণীর ব্যাংক জমা কেন মিলবে না। যদি কোনো ধরনের সমস্যা না হয় তাহলে অবশ্যই দুটি সমান থাকার কথা ছিল, আমরা আমাদের যা হিসাব রাখি ব্যাংকও তাই রাখার কথা ছিল। কিন্তু তাহলে কি ঘটলো, আসলে যেটি ঘটে এইরকম ক্ষেত্রে, যখন আমরা কারো কাছ থেকে চেক পেয়ে সেটি ব্যাংকে জমা করি, আমরা যেই তারিখে হিসাবটা প্রস্তুত করলাম সেই একই তারিখে ব্যাংক এমন হতে পারে যে ওই চেকের টাকা ব্যাংক এখনো আদায় করতে পারেনি। তো ব্যাংক যতক্ষণ পর্যন্ত ওই চেকের টাকা আদায় করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমাদের হিসাবে কিন্তু টাকা যোগ করবে না। তো ব্যাংক তো এখনো টাকাটা আদায় করে নাই, তো আদায় যেহেতু করে নাই তাহলে ব্যাংকের রেজাল্ট 20,000-ই থাকবে। কিন্তু আমাদের 40,000 কেন হয়েছে, আমরা চেক জমা দেওয়ার সাথে সাথে লিখে ফেলেছি যে আমরা ধরে নিয়েছি এটি জমা হবে, কিন্তু চেকটি এখনো জমা হয়নি। তাহলে আমাদের নগদান বইয়ের যে ব্যাংক জমা বা নগদান বইয়ের দেখো যে ব্যাংক উদ্ধৃত্ত, এটি তা ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্ধৃত্তের সাথে মিলে নাই। তাহলে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত্তকে এখন ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্ধৃত্তের সাথে মিলাইতে হবে বা মিলকরণ করতে হবে। এই নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত্ত এবং ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্ধৃত্ত মিলকরণের জন্য একটি আলাদা বিবরণী আমানতকারীকে প্রস্তুত করতে হয়, যেই বিবরণীর নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমরা এই অধ্যায়ে যেটি শিখব যে ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়। নগদান বইয়ের ব্যাংক জমার সাথে ব্যাংক বিবরণীর ব্যাংক জমার যে মিল হয় না, সেই মিল করণের জন্য আমরা যে বিবরণীটা প্রস্তুত করতে হয় সেই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করাটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের কাজ, বা এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলি আমরা পাবো সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় তা আমাদেরকে দেখাতে হবে এবং এটি আমাদেরকে শিখতে হবে। তাহলে এখন এই ব্যাংক সমন্বয় বিবরণীর মানে নগদান বইয়ের ব্যাংক জমার সাথে ব্যাংক বিবরণীর ব্যাংক জমা না মিলার পেছনে কি কি কারণ থাকতে পারে। ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারতে হলে অবশ্যই আমাদেরকে
আগে দুইটা হিসাব নগদান বইয়ের ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণীর ব্যাংক জমা কেন মিলে না, কেন গড় মিল হয় তা আমাদেরকে জানতে হবে। এবং তোমাদের বইয়ে এরকম একটি থিওরি আছে, নগদান বইয়ের উদ্বৃত্ত এবং পাস বইয়ের উদ্বৃত্ত, পাস বই মানে ব্যাংক বিবরণী, পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে গড় মিলের কারণসমূহ। তোমরা অবশ্যই এই কারণগুলি পড়বে। এখানে 10টি কারণ আছে। এই কারণগুলি যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের এই নগদান বইয়ের ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণীর যে ব্যাংক জমা দুটির মধ্যে কেন গড় মিল হয় সেটি খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমি একটি কারণ বলেছি যে আমরা চেক জমা করেছি কিন্তু ব্যাংকে আসলে টাকাটা আদায় করতে পারে নাই। তাহলে এখন যদি তুমি আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী শুধু এই কারণটা নিয়ে করি, আমাদের জমা হচ্ছে, খেয়াল করো, আমাদের হচ্ছে 40,000। আমরা যদি আমাদের এই নগদ জমা নিয়ে শুরু করি, নগদান বইয়ের ব্যাংক জমা নিয়ে যদি আমরা দেখাই, আমাদের জমা হচ্ছে, খেয়াল করো, 40,000। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে হয় আমরা আমাদের নগদান বইয়ের ব্যাংক জমা নিয়ে শুরু করে এই ব্যাংক বিবরণীর ব্যাংক জমাটিকে মিলিয়ে ফেলতে হবে, অথবা ব্যাংক বিবরণীর ব্যাংক জমা নিয়ে শুরু করে নগদান বইয়ের ব্যাংক জমাকে মিলকরণ করতে হবে। তাহলে আমরা যদি নগদান বইয়ের ব্যাংক জমা নিয়ে শুরু করি 40,000, তাহলে এই 40,000 রেজাল্টটাকে এখন আমরা ব্যাংক বিবরণীর ব্যাংক জমার সাথে মিলাবো। তাহলে কিভাবে মিলাবো? দেখো, আমরা এখানে এই যে কি কারণে মিল হলো না, তার কারণ হচ্ছে চেক জমা দিয়েছি কিন্তু আদায় হয়নি। তাহলে আমরা যে চেক জমা দিয়েছি আমরা আমাদের নগদান বইয়ের সাথে সাথে যোগ করে ফেলেছি। যেহেতু ব্যাংক এখনো টাকাটা আদায় করতে পারে নাই, তাহলে ব্যাংকের সাথে মিলাইতে গেলে আমরা যে 20,000 যোগ করেছিলাম সেই 20,000 এখন আমাদেরকে মাইনাস করে দিতে হবে। তাহলে ব্যাংক বিবরণী ব্যাংক জমার সাথে মিলে যাবে এবং এটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আবার যদি আমরা ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত নিয়ে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা শুরু করি, তাহলে আমাদেরকে নগদান বইয়ের সাথে রেজাল্ট মিলাতে হবে। তাহলে ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত 20,000, তাহলে আমাদের রেজাল্ট 40,000 কেন বেড়েছিল? আমরা চেক জমা দিয়েছি কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি। তাহলে এখন এই 20,000 ব্যাংক যদি আদায় করতে পারতো তাহলে 40,000 হতো। এই 20,000-এর সাথে যদি আমরা 40,000 মিলাইতে হয়, ওই যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, সেটিকে আবার ব্যাংক বিবরণীর ব্যাংক জমার সাথে যোগ করে দিতে হবে, তাহলে 40,000 মিলবে। একই বিষয় দেখো, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, যদি নগদান বইয়ের ব্যাংক জমা নিয়ে শুরু করি, তাহলে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এই টাকাটাকে বিয়োগ করে দিতে হচ্ছে। আবার ব্যাংক বিবরণীর ব্যাংক জমা নিয়ে যদি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা শুরু করি, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, সেই একই জিনিসটাকে আবার যোগ করে দিতে হচ্ছে। তাহলে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে গেলে ব্যাংক সমন্বয় নগদান বইয়ের ব্যাংক জমার সাথে ব্যাংক বিবরণীর ব্যাংক জমা পার্থক্য হওয়ার যে কারণগুলি থাকে, সেই কারণগুলি কোনো সময় নগদান বইয়ের আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, যে কোনো একটি জের নিয়ে শুরু করতে হয়। তো নগদান বইয়ের ব্যাংক জমার দুই ধরনের জের হতে পারে, একটা হচ্ছে ডেবিট জের আর একটা হচ্ছে ক্রেডিট জের। ডেবিট জের মানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আর নগদান বইয়ের ক্রেডিট জের মানে হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। মানে নগদান বইয়ের ব্যাংকের ঘরের ডেবিট পাস যদি বড় হয় তাহলে সেটিকে বলা হয় ডেবিট জের, নগদান বইয়ের ব্যাংকের ঘরের যদি ক্রেডিট পাস বড় হয় তাহলে সেটিকে বলা হয় ক্রেডিট জের। আর ডেবিট জেরকে আমরা বাংলায় বলি ব্যাংক জমা, ক্রেডিট জেরকে বাংলায় বলবো ব্যাংক জমাতিরিক্ত। তাহলে আমাদের যদি ব্যাংকে জমা হয়, নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমা হয়, ব্যাংক বিবরণী অনুযায়ীও ব্যাংক জমা হবে। নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমাতিরিক্ত হয়, তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ীও ব্যাংক জমাতিরিক্তই হওয়ার কথা। কিন্তু ওই যে কিছু কারণ থাকে যেগুলির কারণে দুইটা হিসাব, নগদান বইয়ের ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণী ব্যাংক জমা অনেক সময় মিলে না। যেই কারণগুলির কারণে মিলে না, সেই কারণগুলি কখনো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় নগদান বইয়ের ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী ব্যাংক জমাতিরিক্ত নিয়ে শুরু করলে যোগ করতে হয়, আবার কখনো বিয়োগ করতে হয়। একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য কোন কোন কারণগুলিকে নগদান বইয়ের ব্যাংক জমা নিয়ে শুরু করলে যোগ হবে এবং কোনগুলি বিয়োগ হবে, তার জন্য তোমাদের একটি তালিকা বা একটা বিবরণী বা একটা ছক এখানে দেয়া আছে। তোমরা নগদান বইয়ের উদ্বৃত্ত এবং পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে গড় মিলের কারণসমূহ যেমন পড়বে, তোমাদের বইয়ের 3-15 পৃষ্ঠায় নগদান বইতে ব্যাংক জমার উদ্বৃত্ত বা পাস বইয়ের ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দিয়ে শুরু করলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের একটি নমুনা দেয়া আছে। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার দুইটা পদ্ধতি আছে, একটি হচ্ছে একক জের পদ্ধতি এবং অন্যটি হচ্ছে
উভয় জের পদ্ধতি। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি দুটি, একটি হচ্ছে একক জের পদ্ধতি, অন্যটি হচ্ছে উভয় জের পদ্ধতি। একক জের পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে তার একটি নমুনা তোমাদের বইয়ের 3-15 পৃষ্ঠায় দেয়া আছে। 3-15 পৃষ্ঠা থেকে শুরু হয়ে এটি 3-16 পৃষ্ঠায় শেষ হবে। তোমাদের ভালোভাবে অঙ্ক বোঝার জন্য এই নমুনাটি উচিত হবে মুখস্থ করা। আমি অঙ্ক করানোর সময় বুঝিয়ে দিব কেন যোগ হবে, কেন বিয়োগ হবে, কিন্তু ওইটিকে ভালোভাবে বুঝতে হলে তোমাদের উচিত হবে এই একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীর যে নমুনা 3-15 পৃষ্ঠা থেকে শুরু হয়ে 3-16 পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে সেটি ভালোভাবে মুখস্থ করা। যেই থিওরিগুলি আলোচনা করেছি সেগুলি পড়বে, যেই থিওরিগুলি তোমাদেরকে পড়তে বলেছি সেগুলি অবশ্যই পড়বে। ব্যাংক সমন্বয় বিবরণীর যে গড় মিলের কারণ, নগদান বইয়ের ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণীর ব্যাংক জমার মধ্যে যে গড় মিলের কারণ আছে সেগুলি তোমরা অবশ্যই পড়বে, এবং যে নমুনাটি তোমাদেরকে মুখস্থ করতে বললাম তা তোমরা মুখস্থ করবে। এগুলি যদি মুখস্থ করো এবং থিওরিগুলি পড়ো তাহলে হয়তো তোমরা কোথাও কোনো সমস্যায় পড়তে পারো। সমস্যায় পড়লে সেটি আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব, এবং আমরা আগামী ক্লাস থেকে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ।